সবাইকে স্বাগত জানাচ্ছি কমার্স স্কুল বাংলাদেশের আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানবো ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স অর্থাৎ আইসিসি কর্তৃক নির্ধারিত বিশ্বব্যাপী এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় ব্যবহৃত ইনকোটার্মস সমূহ নিয়ে। এই আলোচনায় থাকবে ইনকোটার্মস কি, এর উদ্দেশ্য কি, এর ব্যবহার বাধ্যতামূলক কেন এবং কিভাবে এটি আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে দায়িত্ব, ঝুঁকি ও খরচ বন্টন করে। আমাদের মাঝে এই বিষয়টি অর্থাৎ সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে যাচ্ছেন আমাদের দুলাল ভাই। দুলাল ভাই, অনুগ্রহপূর্বক আপনি আমাদের এই ইনকোটার্ম সম্পর্কে ডিটেলসে বলুন। ধন্যবাদ নাজমুল ভাই আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। সবার আগে আমি শুরু করব ইনকোটার্মস এর বাধ্যবাধকতা থেকে। বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী আমদানি রপ্তানি বাণিজ্যে আইসিসি কর্তৃক প্রকাশিত ইনকোটার্মস ব্যবহার বাধ্যতামূলক। এখন যেহেতু বিষয়টি বাধ্যতামূলক, তাই আমাদের এই পর্যায়ে জানা উচিত এটি কি, কেন এবং এর উদ্দেশ্য কি। ইনকোটার্মস হচ্ছে আন্তর্জাতিক ক্রয় বিক্রয় বা আমদানি রপ্তানি চুক্তিতে ব্যবহৃত আইসিসি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স কর্তৃক প্রকাশিত স্ট্যান্ডার্ড শর্তসমূহ। ইনকোটার্মস শব্দটি হচ্ছে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস এর সংক্ষিপ্ত রূপ। ইনকোটার্মসকে ট্রেড টার্মস বা ডেলিভারি টার্মসও বলা হয়। ইনকোটার্মস ব্যবহারের মাধ্যমে আমদানি রপ্তানি বাণিজ্যে পণ্য পরিবহন, ঝুঁকি স্থানান্তর, খরচ বহন এবং কাস্টমস ক্লিয়ারেন্স সংক্রান্ত দায়িত্ব ইম্পোর্টার ও এক্সপোর্টার এর মধ্যে বন্টন করা হয়। যা থেকে বোঝা গেল এর উদ্দেশ্য হচ্ছে প্রথমত আমদানি রপ্তানি বাণিজ্যকে সহজ করা, দ্বিতীয়ত আন্তর্জাতিক বাণিজ্যে এক্সপোর্টার ও ইম্পোর্টারের মধ্যে দায়িত্ব, ঝুঁকি ও খরচ বন্টন করা, তৃতীয়ত চুক্তির সময় যেন ভুল ব্যাখ্যা না হয় বা কেউ দায়িত্ব এড়িয়ে না যেতে পারে তার স্পষ্টতা ও স্বচ্ছতা নিশ্চিত করা। সর্বশেষ বলতে পারি যে আন্তর্জাতিক বাণিজ্যে অনেক দেশে বিভিন্ন আইন থাকায় সমস্যা হতে পারে। ইনকোটার্মস মানসম্মত ভাষা তৈরি করে আইনগত দ্বন্দ্ব এড়ানো নিশ্চিত করে। দুলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ ইনকোটার্মসের সংজ্ঞাসহ এর উদ্দেশ্য সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। এ পর্যায়ে শারাফাত ভাই আমাদের সামনে ইনকোটার্মসের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরবেন। আশা করছি ভিউয়ার্স আপনাদের আরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে, তো ধৈর্য সহকারে সাথেই থাকুন। ধন্যবাদ দুলাল ভাই ও নাজমুল ভাইকে, বিশেষ করে দুলাল ভাইকে আইনি রেফারেন্স সহ ইনকোটার্মসের বাধ্যবাধকতা আমাদের মাঝে তুলে ধরার জন্য। দুলাল ভাইয়ের আলোচনা থেকে বোঝা গেল যে ইনকোটার্মস ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে ইম্পোর্টার ও এক্সপোর্টারের মধ্যে খরচ, দায়িত্ব ও ঝুঁকি বন্টন করা, যাতে আইনগত দ্বন্দ্ব এড়ানো যায়। আইসিসি কর্তৃক ইনকোটার্মস সর্বপ্রথম প্রকাশিত হয় 1936 সালে। এরপরে এটি মোট 8 বার সংশোধন করা হয়েছে। সর্বশেষ এটি 2020 সালে আপডেট করা হয়েছে এবং বর্তমানে ইন্টারন্যাশনাল ট্রেডে ব্যবহৃত ইনকোটার্মস সংস্করণটি হচ্ছে ইনকোটার্মস 2020। বুঝার সুবিধার্থে ইনকোটার্মসকে দুই ভাগে ভাগ করা যায়: এক, যে কোনো শিপমেন্ট মোডে ব্যবহৃত ইনকোটার্মস; দুই, সমুদ্রপথ বা নৌপথে ব্যবহৃত ইনকোটার্মস। এই পর্যায়ে এখন আপনাদের সাথে আমি শেয়ার করব কোন ইনকোটার্মসে খরচ, দায়িত্ব ও ঝুঁকি এক্সপোর্টার কতটুকু বহন করবে আর ইম্পোর্টার কতটুকু বহন করবে। যে কোনো শিপমেন্ট মোডে ব্যবহৃত ইনকোটার্মস সমূহ হচ্ছে 7টি, যার প্রথমটি হচ্ছে EXW অর্থাৎ এক্স ওয়ার্ক। এই টার্মসে বিক্রেতা নিজ কারখানা বা গুদামে পণ্য প্রস্তুত রাখবে। বাকিটা ক্রেতার দায়িত্ব, অর্থাৎ বিক্রেতা কারখানা বা গুদামে ক্রেতার নিকট পণ্য হস্তান্তরের সাথে সাথেই বিক্রেতার আর কোনো দায়িত্ব, ঝুঁকি বা খরচ বহন করতে হয় না এবং এখান থেকে ক্রেতার দায়িত্ব, ঝুঁকি ও খরচের হিসাব শুরু। পরেরটি হচ্ছে FCA ফ্রি ক্যারিয়ার। এই টার্মসে বিক্রেতা নির্ধারিত স্থান বা পরিবহনকারীর কাছে পণ্য হস্তান্তর করবে। এরপর সব ঝুঁকি অর্থাৎ এক্সপোর্টারের দেশের কাস্টমস ক্লিয়ারেন্স থেকে শুরু করে ক্রেতার গুদাম বা কারখানাতে পণ্য নেওয়া পর্যন্ত সমস্ত খরচ, দায়িত্ব ও ঝুঁকি ইম্পোর্টারের। 3 নম্বরটি হচ্ছে CPT, যার ফুল ফর্ম হচ্ছে ক্যারিজ পেইড টু। এই টার্মসে বিক্রেতা গন্তব্য পর্যন্ত পরিবহন খরচ বহন করবে, কিন্তু ঝুঁকি পণ্য পরিবহনকারীকে হস্তান্তরের পর থেকেই ক্রেতার। অর্থাৎ এ থেকে বোঝা গেল
ক্রেতাকে পণ্যের দায়িত্ব ও ঝুঁকি নিতে হয় বিক্রেতা যখন শিপিং এজেন্ট বা ক্যারিয়ারের নিকট পণ্য হস্তান্তর করে দেয় তখন থেকেই। এটিকে সহজ করে বললে বিষয়টি দাঁড়ায়, বিক্রেতা ক্যারিয়ারের কাছে পণ্য হস্তান্তরের পর কোনো দুর্ঘটনা ঘটলে এটি ক্রেতাকে বহন করতে হবে। আর খরচ বহন করতে হয় বন্দরে আসার পর থেকে। আর যদি এলসিটি লোকাল হয় তাহলে গুদামে বা কারখানাতে পণ্য আসার পর থেকে। 4. সিআইপি, ক্যারিজ অ্যান্ড ইন্স্যুরেন্স পেইড টু। এই টার্মসটি সিপিটি এর মতোই, এখানে শুধু পার্থক্য হচ্ছে বিক্রেতা এই ক্ষেত্রে ইন্স্যুরেন্সের খরচও বহন করে। 5 নম্বরে হচ্ছে ডিএপি, যার ফুল ফর্ম হচ্ছে ডেলিভার্ড অ্যাট প্লেস। এই টার্মসে বিক্রেতা ক্রেতার দেশে গন্তব্যস্থলে পণ্য পৌঁছে দিবে। এই গন্তব্যস্থল ক্রেতার গুদাম, কারখানা বা পোর্টও হতে পারে। এখানে শুধু কাস্টমস ক্লিয়ারেন্স এবং পণ্য গাড়ি হতে আনলোডিং দায়িত্ব ও খরচ ক্রেতার, অর্থাৎ এই টার্মসে ক্রেতার গন্তব্যস্থল পর্যন্ত পণ্য পৌঁছে দেওয়া পর্যন্ত সকল খরচ, দায়িত্ব ও ঝুঁকি বিক্রেতার, শুধু ক্রেতার দেশের কাস্টমস ক্লিয়ারেন্স এবং ক্রেতার গুদাম বা কারখানাতে পণ্য আনলোডিং খরচ ব্যতীত। 6 নম্বরে হচ্ছে ডিপিইউ, ডেলিভার্ড অ্যাট প্লেস আনলোডেড। এই টার্মসটা ডিএপি এর মতোই, শুধু এখানে পার্থক্য হচ্ছে বিক্রেতা ক্রেতার গুদামে বা কারখানাতে পণ্য আনলোডিং খরচও বহন করে থাকে। এবং যে কোনো মোডে ব্যবহৃত এর সর্বশেষটি হচ্ছে ডিডিপি, যার ফুল ফর্ম হচ্ছে ডেলিভার্ড ডিউটি পেইড। এই টার্মসে বিক্রেতা পণ্য ক্রেতার গুদাম বা কারখানাতে পৌঁছে দিবে এবং আমদানি শুল্ক সহ সব খরচ, দায়িত্ব ও ঝুঁকি বহন করবে। এখানে ক্রেতার একমাত্র দায়িত্ব হলো মাল গ্রহণ করা এবং তা গাড়ি হতে আনলোড করা। সমুদ্র বা নৌপথে ব্যবহৃত ইনকোটার্ম সমূহ হচ্ছে 4টি, যার মধ্যে অন্যতম হচ্ছে FAS, ফ্রি অ্যালংসাইড শিপ। এই টার্মসে বিক্রেতা পণ্য জাহাজের পাশে পৌঁছে দিবে, এরপর থেকে সকল ধরনের ঝুঁকি, দায়িত্ব ও খরচ ক্রেতার। বহুল ব্যবহৃত ইনকোটার্মস হচ্ছে FOB, ফ্রি অন বোর্ড। এই টার্মসে বিক্রেতা পণ্য জাহাজে তুলে দিবে, এরপর থেকে সকল ধরনের ঝুঁকি, দায়িত্ব ও খরচ ক্রেতার। এরপর সবথেকে বেশি ব্যবহৃত ইনকোটার্মসটি হচ্ছে CFR, যার ফুল ফর্ম হচ্ছে কস্ট অ্যান্ড ফ্রেট। এই টার্মসে বিক্রেতা পরিবহন খরচ বহন করবে নির্ধারিত বন্দরে পৌঁছানো পর্যন্ত, কিন্তু ঝুঁকি জাহাজে তোলার পর থেকেই ক্রেতার কাছে হস্তান্তর হয়ে যায়, আর ক্রেতাকে খরচ বহন করতে হয় পণ্য বন্দরে আসার পর থেকে। এবং সর্বশেষটি হচ্ছে CIF, কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট। এই টার্মসটি CFR এর মতোই, এখানে শুধু পার্থক্য হচ্ছে বিক্রেতা এক্ষেত্রে ইন্স্যুরেন্সের খরচও বহন করে। এই ছিল 11টি ইনকোটার্মসের ঝুঁকি, দায়িত্ব ও খরচ হস্তান্তরের একটি সামগ্রিক আলোচনা। যেহেতু আজকে আমরা ইনকোটার্মস নিয়ে কথা বলছি, এখানে আমিও বাণিজ্য মন্ত্রণালয়ের একটি রেফারেন্স শেয়ার করতে চাই আপনাদের সাথে। সেটি হচ্ছে বাংলাদেশে সিআইপি এবং সিআইএফ বেসিসে যদি পণ্য আমদানি করতে হয় তাহলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পূর্বানুমতি গ্রহণ করতে হয়, এবং বাংলাদেশে ডিডিপি ইনকোটার্মস ব্যবহার করে ইম্পোর্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র ডিডিপিতে কুরিয়ার স্যাম্পলগুলো আমদানি করা যায়, কিন্তু ডিডিপি ইনকোটার্মসের আন্ডারে কোনোভাবেই এলসি করে আপনি আমদানি করতে পারবেন না। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের সরাসরি নিষেধাজ্ঞা রয়েছে। ধন্যবাদ শারাফত ভাইকে এত সুন্দরভাবে সাবলীল ভাষায় সহজ করে রেফারেন্স সহকারে ইনকোটার্মসগুলো ব্যাখ্যা করার জন্য। এখন আশা করছি প্রত্যেক ভিউয়ারের অর্থাৎ ইনকোটার্ম সম্পর্কে ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে আপনাদের সাথে 11টি ইনকোটার্মসের সামারি শেয়ার করব, যেখানে খরচ, দায়িত্ব ও ঝুঁকির বন্টন স্পষ্টভাবে দেখানো আছে। এই ফাইলের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সবাই প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারবে। সবাইকে আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য। ভালো থাকবেন।